মিড টেকনোলজি থিওরিটিক্যাল ক্লাসে থার্ড লেকচার। তো এর আগের লেকচারে আমরা টার্মিনোলজি ডিসকাশন করতেছিলাম। টার্মিনোলজির আজকে কন্টিনিউশন। আজকে আমরা আগে যে টার্মিনোলজি গুলো পড়ছি ওই টার্মিনোলজির কন্টিনিউশন, আরো কিছু টার্মিনোলজি আমাদের পেন্ডিং ছিল, বাদ ছিল, সেগুলো নিয়ে আমরা আজকে ডিসকাশন করব। তো প্রথম আমাদের মিটের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম রিলেটেড, সেটা হচ্ছে যে ফ্যাটেনিং। তো আমরা ফ্যাটেনিং কথাটা কম বেশি সবাই জানি। ফ্যাটেনিং হচ্ছে আমরা বলি যে কি মোটা তাজাকরণ। বাংলা যদি আমরা বলি যে ফ্যাটেনিং কি, তো ফ্যাটেনিংটা আসলে হচ্ছে মোটা তাজাকরণ। তো একটু ডেফিনেশন আকারে যদি আমরা বলি, লায়াবল টু মেক এ পারসন অর অ্যান অ্যানিমাল ওভারওয়েট। লায়াবল টু মেক এ পারসন অর অ্যান অ্যানিমাল ওভারওয়েট। ফ্যাটেনিং কথাটার অর্থ হচ্ছে এটা এমন একটা পদ্ধতি, এমন একটা প্রসেস যেটা লায়াবল, যেটা দায়বদ্ধ, কিসের জন্য দায়বদ্ধ, একটা অ্যানিমেলকে অথবা একটা হিউম্যান বিং কে ওভারওয়েট, যা ওজন ছিল তার চেয়ে বেশি ওয়েট করার ক্ষেত্রে দায়ী আর কি। আর একটা ডেফিনেশন এরকম আছে, টু ফিড অ্যানিমেলস অ্যাবান্ডেন্টলি বিফোর স্লটার টু অ্যাকুমুলেট ফ্যাট। অ্যানিমেলকে আমরা পর্যাপ্ত পরিমাণে, প্রচুর পরিমাণে খাবার দিব জবাই করার আগে, সেটা হয়তো 3 মাস হতে পারে আর কি, ঠিক আছে। আমরা সাধারণত জানি যে ফ্যাটেনিং প্রোগ্রাম গুলো আমরা 3 মাস 4 মাস এরকম সময়ের জন্য করি। তো স্ট্যান্ডার্ড আছে 90 ডেজ। 90 ডেজ হলো একটা ফ্যাটেনিং প্রোগ্রামের জন্য একটা স্ট্যান্ডার্ড সময় আর কি। তো সেটা এখানে বলা হয়েছে টু ফিড অ্যানিমালস অ্যাবান্ডেন্টলি। অ্যাবান্ডেন্টলি মানে পর্যাপ্ত পরিমাণে, প্রচুর পরিমাণে, বিফোর স্লটার, স্লটার করার আগে, টু অ্যাকুমুলেট ফ্যাট, যেন শরীরে ফ্যাট জমা হয়। এখানে বিফোর স্লটার বলতে যেটা বোঝাইছে 90 ডেজ, যে প্রোগ্রামটা স্লটার করবো 90 ডেজ পরে, তাহলে সেই সময়টুকুতে আমরা পর্যাপ্ত পরিমাণে অ্যানিমেলকে খাবার খাওয়াবো যেন তার শরীরে চর্বি জমা হয়, টু অ্যাকুমুলেট ফ্যাট। ফ্যাটি হয়ে যায় অ্যানিমেলটা, ওভারওয়েট হয়ে যায়। ফ্যাটি বলতে ওভারওয়েট হয়ে যায় আর কি, ঠিক আছে। এই হলো ফ্যাটেনিং এর ডেফিনেশন। তো ফ্যাটেনিং এর সঙ্গে সবচেয়ে বড় বেশি যে স্পিসিসটা রিলেটেড থাকে ফ্যাটেনিং প্রোগ্রামে, সেটা হলো ক্যাটেল আর কি মূলত। এই সময় এই জন্য আমরা অনেক সময় বলি যে ক্যাটেল ফ্যাটেনিং অর বিফ ফ্যাটেনিং। গরু মোটা তাজাকরণ, এটা বাংলা বলেছে গরু মোটা তাজাকরণ। ক্যাটেল ফ্যাটেনিং আর বিফ ফ্যাটেনিং যদি আমরা বলি, দুটো একই শব্দ। তো এখানে বলা হয়েছে যে বিফ ফ্যাটেনিংটা কি। তাহলে ফ্যাটেনিং এর ডেফিনেশন যেহেতু আমরা জানি যে একটা অ্যানিমেলকে জবাই করার 90 দিন আগ থেকে আমরা পর্যাপ্ত পরিমাণ খাবার খাওয়াবো যেন অ্যানিমেলটা ফ্যাটি হয়, ওভারওয়েট হয়। ক্যাটেল ফ্যাটিং এর ক্ষেত্রে সেরকম হচ্ছে, ক্যাটেলকে আমরা 90 দিন পূর্বে থেকে আমরা খাবার খাওয়াবো, হাই প্রোটিন হাই ক্যালোরি যুক্ত খাবার খাওয়াবো, যাতে 90 দিনের মধ্যে অ্যানিমেলটার লাইভ ওয়েটটা বৃদ্ধি পায়। লাইভ ওয়েটটা যেন 90 দিনের মধ্যে বৃদ্ধি পায়। তাহলে এমন একটা পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা ক্যাটেলকে 90 দিন একটা ব্যালেন্স প্রোটিন ডায়েট দিব এবং হাই এনার্জি ডায়েট দিব। হাই এনার্জি, আমরা জানি যে প্রোটিনটা হলো শরীর গঠনে কাজ করে, আর এনার্জি হচ্ছে শরীরে শক্তি যোগায় এবং চর্বি জমায় আর কি। যার কারণে এখানে বলা হয়েছে যে হাই এনার্জি ডায়েট দিতে হবে। প্রোটিনটা থাকবে ব্যালেন্স, কারণ প্রোটিন তো আর গ্রোথের আমাদের দরকার নেই, আমাদের এখানে দরকার হলো বৃদ্ধি আর কি শরীরের। যার কারণে প্রোটিন থাকবে ব্যালেন্স। অ্যানিমেলের জীবন ধারণের জন্য যতটুকু প্রোটিন প্রয়োজন ততটুকু প্রোটিন দেব, কিন্তু ক্যালোরি যুক্ত ফুডগুলো দেবো একটু বেশি পরিমাণে। হাই এনার্জি নিউট্রিয়েন্ট যেগুলো থাকবে সেগুলো আমরা পর্যাপ্ত পরিমাণে দিব, অ্যানিমেলটা যেন দ্রুত গতিতে ওজন বৃদ্ধি করতে পারে। তো সেটা এখানে ডেফিনেশন আকারে এরকম বলছে, ফ্যাট occupies the feeding of beef cattle with a protein balanced and high energy diet for a period of 90 days under confinement, মানে বদ্ধকর, কনফাইনমেন্ট কথাটা সেখানে বদ্ধ, আন্ডার কনফাইনমেন্ট, টু ইনক্রিজ লাইভ ওয়েট, বডি ওয়েট, জীবিত ওয়েট বৃদ্ধি করার জন্য 90 দিন পিরিয়ডে একটা অ্যানিমেলকে আদর্শ প্রোটিন, ব্যালেন্স প্রোটিন খাবার এবং হাই এনার্জি ডায়েট আমরা দিব যেন তার ওজনটা বৃদ্ধি পায়। সেই টেকনিকটাকে বলা হচ্ছে ক্যাটেল ফ্যাটেনিং অর বিফ ফ্যাটেনিং। আচ্ছা, ফ্যাটেনিং এর সঙ্গে একটা টার্ম যুক্ত থাকে আর কি, ফিনিশড। তোমরা ফিনিশড শব্দটা আমি আশা করি তোমরা আগে শুনছো, বিশেষ করে ডিপিএস যেহেতু পড়ে আসছো। ডিপিএস এ ব্রয়লারের ক্ষেত্রে এই জিনিসটা বেশি ব্যবহার হয়, ব্রয়লার স্টার্টার, ব্রয়লার ফিনিশার। তো ফিনিশার বলতে আমরা কি বুঝি আসলে? কেউ কি কিছু বলতেছো? না স্যার, শেষ অবস্থায় যা ব্যবহার করা হয় ব্রয়লারকে, শেষ অবস্থায় মানে একটা ম্যাচুরিটি যখন চলে আসে, বিক্রি করার উপযুক্তি হয়, তখন আমরা বলতেছি কি যে এটা ফিনিশার, শেষ দিকে ফিনিশিং চলছে আর কি। তো ফিনিশের একটা ডেফিনেশন এখানে, ফিনিশড যদি আমরা বলি যে ফিনিশড ব্রয়লার বা ফিনিশড ক্যাটেল, এটা ডেফিনেশনটা এরকম যে একটা অ্যানিমাল যখন ফিজিক্যালি তার ম্যাচুরিটি চলে আসলো, বিশেষ করে স্কেলিটন এবং মাসল। আমাদের এখানে যেহেতু আমরা ব্রয়লারে বলি, বিফে বলি,
আমাদের মেইন কাজ হচ্ছে কি মাংসের সঙ্গে জড়িত। তো আমাদের খেয়াল রাখতে হবে যে ম্যাচিউর আসবে, ফিজিক্যালি ম্যাচুরিটি আসবে হাড় এবং মাসেলের মধ্যে, যখন ফিজিক্যালি ম্যাচুরিটি আসবে এবং কিছু তার ওজন বৃদ্ধি পাবে, তখন সেই অবস্থাটাকে আমরা বলি ফিনিশার বা ফিনিশড। তো ফিনিশের ডেফিনেশনটা এখানে এরকম: ফিনিশড মিন্স দ্যাট দ্য অ্যানিমাল ইজ ফিজিক্যালি ম্যাচিউর। ফিজিক্যালি ম্যাচিউর, আরো স্পেসিফিক্যালি বলা হয়েছে ফিজিক্যালি ম্যাচিউর ইন স্কেলিটন অ্যান্ড মাসল। স্কেলিটন অ্যান্ড মাসল। একটা অ্যানিমেলকে তখনই আমরা ফিনিশার বা ফিনিশড বলবো যখন সেটা শারীরিকভাবে তোমার ম্যাচুরিটি চলে আসবে, শারীরিকভাবে তার গ্রোথটা হয়ে যাবে। বিশেষ করে আমাদের যেহেতু মিট রিলেটেড অ্যানিমেল, সেহেতু আমাদের এখানে খেয়াল রাখতে হবে স্কেলিটন এবং মাসেল গুলো ঠিকমতো ডেভেলপ হয়েছে কিনা। যখন একটা অ্যানিমেলের ফিজিক্যাল ম্যাচুরিটি চলে আসবে এবং সেই সাথে স্কেলিটন এবং মাসলটা স্ট্রং হবে, ওয়েল ডেভেলপ হবে, তখন সেটাকে আমরা ফিনিশার বলতে পারবো আর কি, বা ফিনিশড বলবো। আর এখানে আরেকটা কথা বাড়তি যুক্ত করা আছে, এন্ড দ্যাট ইট হ্যাজ সাম ফ্যাটি টিস্যু অ্যাজ ওয়েল। শুধু স্কেলিটন এবং মাসল না, তার সঙ্গে কিছু চর্বি বা ফ্যাট কিছু বৃদ্ধি পাবে, সেই কন্ডিশনটাকে বলা হচ্ছে ফিনিশার। তো এখানে যে ফ্যাট যেটা বলা হচ্ছে, দ্য ফ্যাটি টিস্যু উইল বি বোথ এক্সটেরিয়র অফ দ্য মাসেল অ্যান্ড অলসো ইন্টেরিয়র অফ দ্য মাসেল। এই জিনিসটা একটু বুঝার বিষয় আছে তোমাদের। আমি তোমাদের এক্সটেরিয়র অ্যান্ড ইন্টেরিয়র, এখানে একটা দেখো, একটা ছবি আমি দিয়েছি। ছবিটা দেখো, উপরের দিকে মাংস, একটা মাংসের কাটিং, দিস ইজ এ পিস অফ মিট। দুইটা মাংসের টুকরা আর কি, একটা হলো মাঝখানের পিস আর একটা হলো গোটা একটা পিস। তো প্রথম পিসটাতে দেখো, বড় পিসটাতে উপরের দিকে একটা লেয়ার ফ্যাটের, উপরের দিকে যে ফ্যাটের লেয়ারটা, সেই ফ্যাটের লেয়ারটাকে বলা হয় এক্সটেরিয়র ফ্যাট। এক্সটেরিয়র ফ্যাট বা কভার ফ্যাট, এটা কিন্তু মাসেলের সঙ্গে, মাসেল ফাইবারের সঙ্গে কোনো সম্পর্ক নাই। আর ভিতরের দিকে দেখো যে ভিতরে এক্সটেরিয়র ফ্যাটটার নিচে মাসেলটার ভিতরে দেখো সাদা 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 মার্বেলের মতো দাগ দেখা যাচ্ছে, এগুলোও কিন্তু ফ্যাট, সাদা সাদা যে অংশটা দেখা যাচ্ছে, মানে ফ্যাটের ইন্টারমিক্সিং। এই ফ্যাট গুলা কোথায় আছে? মাসেলের ভিতরে আছে, যেটাকে আমরা বলি ইন্ট্রা। তোমরা এই শব্দ দুইটা ক্লিয়ার জানো কিনা? ইন্টার আর একটা হলো ইন্ট্রা। একটা হলো আন্ত আর একটা অন্ত। আন্ত হলো কি, যদি আমরা বলি ইন্ট্রা মাস্কুলার, ইন্ট্রা মাস্কুলার। যদি বলি যে ইন্টার ইন্টার ইন্ট্রামান্ডা শুধু ইউনিভার্সিটি, বাইরের দিকে করবো। হ্যাঁ ইন্টার ইউনিভার্সিটি, যদি আমরা সহজভাবে বলি ইন্টার ইউনিভার্সিটি ফুটবল ম্যাচ, তাহলে ইন্টার ইউনিভার্সিটি ফুটবল ম্যাচ বলতে বোঝাবে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের সাথে অন্য কোনো হয়তো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের খেলা। আর যদি বলি ইন্ট্রা ইউনিভার্সিটি, যদি বলি ইন্ট্রা ইউনিভার্সিটি, তাহলে হাজী দানেশ বিশ্ববিদ্যালয় আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিতরেই বিভিন্ন লেভেলের মধ্যে হতে পারে, বিভিন্ন ফ্যাকাল্টির মধ্যে যে খেলাটা হবে আমাদের ইউনিভার্সিটির মধ্যেই সীমাবদ্ধ, সেটা হলো ইন্ট্রা। ঠিক আছে? তো এখানে ফ্যাট দুই ধরনের ফ্যাট, একটা হলো এক্সট্রা আর একটা হলো ইন্ট্রা বা এক্স। ঠিক আছে, একটা হলো ইন্টার আর একটা হলো ইন্ট্রা। তো ইন্ট্রা হলো মাসেলের ফাঁকে ফাঁকে, মাসেলের ভিতরে ভিতরে যে ফ্যাট গুলো থাকে সেটাকে আমরা বলি ইন্ট্রা মাস্কুলার ফ্যাট। আর বাইরে যেটা থাকে সেটাকে বলি ইন্টার মাস্কুলার ফ্যাট। একটা মাসেল, তারপরে ফ্যাট, তারপরে অন্য মাসেল থাকতে পারে আর কি। ঠিক আছে, এই ফ্যাটটাকে অনেক সময় কভার ফ্যাট বলে আর কি। কভার ফ্যাট, কভার ফ্যাট, যেটা আমরা এক্সটেরিয়র ফ্যাট যেটা, সেটাকে আমরা বলতেছি কভার ফ্যাট। আর ভিতরের যে ফ্যাটটা সেটাকে আমরা বললাম ইন্ট্রামাস্কুলার ফ্যাট। এটাকে অনেক সময় মার্বেলিং বলে, এই টার্মটাকে। মার্বেলের মতো দেখতে না, ভিতরে যে ফ্যাট গুলো আছে দেখা যাচ্ছে অনেক সময় মার্বেলের স্ট্রাকচারের ভিতরে এরকম বিভিন্ন নকশা দেখা যায়, যার কারণে এই টার্মটাকে বলা হয় মার্বলিং। যদি মার্বলিং বলা হয় মিটের ক্ষেত্রে মার্বলিং, তাহলে বুঝতে হবে ইন্ট্রামাস্কুলার ফ্যাট আছে। যদি কখনো বলে যে হ্যাঁ হেভি মার্বলিং, হাই মার্বলিং, তখন বুঝতে হবে যে এই মিটটাতে ইন্ট্রামাস্কুলার ফ্যাট প্রচুর পরিমাণে আছে। আচ্ছা, তাহলে আমরা মার্বেলিং কথাটা আবার ডিসকাস করব। তাহলে আমরা ফিনিশড জিনিসটা বুঝাইতে আরেকবার যদি বলি যে ফিনিশ কি, ফিনিশ মিন্স দ্যাট দ্য অ্যানিমাল ইজ ফিজিক্যালি ম্যাচিউর ইন স্কেলিটন অ্যান্ড মাসল and that it has some fatty tissue as well. এবং এই ফ্যাটি টিস্যু, অ্যানিমেলের বডিতে যে ফ্যাটি টিস্যু, এক্সটেরিয়র ফ্যাট আর একটা হলো ইন্টেরিয়র ফ্যাট। এক্সটেরিয়র ফ্যাট যেটাকে আমরা বলতে পারি ইন্টারমাস্কুলার ফ্যাট অথবা ফ্যাট কভার। ফ্যাট কভার তিনটা টার্ম তোমরা একটু মনে রাখবা, এক্সটেরিয়র ফ্যাট অথবা ইন্টারমাস্কুলার ফ্যাট অথবা ফ্যাট কভার। আর একটা ফ্যাট আমরা কি বললাম যে ইন্টেরিয়র ফ্যাট অথবা ইন্টার
ইন্ট্রামাসকুলার ফ্যাট, অথবা সেই টার্মটাকে বলা হয় মার্বলিং। তিনটা জিনিস, একটা হলো ইন্টেরিয়র ফ্যাট অর ইন্ট্রামাসকুলার ফ্যাট অর মার্বলিং। মার্বলিং শব্দটা আসছে যেহেতু একটু মার্বেলের মতো ডিজাইনটা হয়, এই কারণে মার্বলিং শব্দটা আসছে আর কি। ঠিক আছে, তো আমরা আরেকটা যেটা বলি যে মার্বেল মিট, মার্বেল মার্বেল মিট। জাস্ট মার্বেলিং কথাটা আমরা বুঝলাম যে মার্বেল মিট, তাহলে কোনটাকে বুঝাবো? যে মিটে ইন্ট্রামাসকুলার ইন্ট্রামাসকুলার ফ্যাট থাকবে, যে কিছু বলতেছে কেউ, যে মাসেলে ইন্ট্রামাসকুলার ফ্যাট থাকবে সেই মাসেলটাকে আমরা বলবো মার্বেলড মিট। যেহেতু মার্বেলের মতো ডিজাইনটা দেখা যায়, তো আমরা একটু যদি দেখি এখানে কি লেখা আছে। মার্বেল মিট ইজ এ মিট, স্পেশালি রেড মিট, that contains various amounts of intramuscular fat, giving it an appearance similar to marble. Marble meat is a meat, especially red meat. Red meat এর ক্ষেত্রে এটা বেশি দেখা যায়, that contains various amounts of intramuscular fat, giving it appearance similar to marble. আরেকটা ডেফিনেশন এরকম, মার্বলিং রেফারেন্স টু দা, সংক্ষিপ্ত আকারে, মার্বলিং রেফারেন্স টু দা ইন্ট্রামাসকুলার ফ্যাট ইন ইচ কাট অফ মিট। প্রত্যেকটা মিট কাটের মধ্যে যে ইন্ট্রামাসকুলার ফ্যাট থাকবে সেটাকে বলা হচ্ছে মার্বলিং অফ মিট। মার্বলিং এর তাহলে আরেকটা যেটা 3 নম্বর পয়েন্টে আমরা যেটা বলছি, মার্বলিং অ্যাডস এ লট অফ ফ্লেভার এন্ড ক্যান বি ওয়ান ইন্ডিকেটর অফ হাউ গুড দ্য বিফ। তার মানে মার্বেলিং এর যে পরিমাণটা, এটা কি ইন্ডিকেট করতেছে? মিটের কোয়ালিটিটা ইন্ডিকেট করছে। আমরা জানি যে ফ্যাটের কি ফাংশন, অ্যানিমাল বডিতে যে ফ্যাট গুলো থাকে, এই ফ্যাটের যখন লিভিং কন্ডিশনে থাকে তখন এক ধরনের ফাংশন, আর আফটার স্লটারিং যখন আমরা মিট হিসেবে ব্যবহার করবো তখন আরেক ধরনের ফাংশন। ঠিক আছে, লিভিং কন্ডিশনে ফ্যাট কি কাজ করে? ফ্যাট হলো ইন্টারনাল অর্গান গুলাকে প্রোটেক্ট করে। বিশেষ করে তোমরা জানো যে ফ্যাট এক্সটেরিয়র ফ্যাট যেটা আমরা বললাম, এগুলো কোন জায়গায় বেশি থেকে? ভিসেরাল অর্গান গুলো চারপাশে একটা করে ফ্যাটের লেয়ার থেকে, দেখবে যে হার্ট, কিডনি, এগুলো চারদিকে, লিভার, স্টোমাক, ইন্টেস্টাইন, এগুলো চারদিকে একটা করে ফ্যাটের লেয়ার থাকে। এই লেয়ার গুলো কি করে? ইন্টারনাল অর্গান গুলোকে নিজেদের মধ্যে যে ফ্রিকশন হতে পারে সেটার হাত থেকে রক্ষা করে, পাশাপাশি বাইরে থেকে যদি কোনো প্রেসার আসে, এক্সটার্নাল প্রেসার যদি আসে, সেখান থেকেও ইন্টারনাল অর্গান গুলোকে রক্ষা করে। এটা হলো। এবং আরেকটা আমরা তো সবাই জানি যে ফ্যাট হচ্ছে কি? কনসেন্ট্রেট সোর্স অফ এনার্জি। ফ্যাট হচ্ছে কনসেন্ট্রেট সোর্স অফ এনার্জি। আমরা কি জানি যে 1 গ্রাম ফ্যাট আর 1 গ্রাম কার্বোহাইড্রেট যদি আমরা কম্পেয়ার করি, ফ্যাট হচ্ছে 2.25 গুণ বেশি এনার্জি কন্টেইন করে। কারণ শরীরে ফ্যাট থাকলে সেটা একটা এনার্জি সোর্স হিসেবে কাজ করে। আর যখন আমরা মিট পারপাসে ব্যবহার করব তখন ফ্যাটের কাজ কি? ফ্যাট যদি বেশি থাকে মিটটা একটু বেশি সফট হয়, টেন্ডার হয়। ফ্যাট কম থাকলে মিট শক্ত হয়ে যায়, হার্ড হয়। আচ্ছা, যে মিটটা হার্ড হবে সেই মিটটা অবশ্যই ডেলিসিয়াস হবে না। ডেলিসিয়াস হবে যে মিটটাতে ফ্যাট কম থাকবে, যেটা হার্ড হবে সেটা কখনোই ডেলিসিয়াস হবে না। কোনটা ডেলিসিয়াস হবে? যেটা একটু সফট হবে। সফট হবে কি কারণে? একটু ফ্যাট থাকবে, ফ্যাট থাকার কারণে একটু সফট হবে, সফট হবে, সেটা ডেলিসিয়াস হবে। আর ফ্যাটের একটা বড় কাজ হচ্ছে যে তারা টেস্ট অ্যাড করে, ফ্যাট থেকে একটু টেস্টি হয় আর কি। ফ্যাটের একটা আলাদা একটা ফ্লেভার আছে, সেই ফ্লেভারের কারণে মিটটা একটু টেস্টি হয়। ঠিক আছে, এটা এখানে বলছে যে মার্বেলিংটা আসলে আমরা বললাম যে মার্বেলিং হলো ইন্টারমাসকুলার ফ্যাট, এটা ভালো নাকি খারাপ? ডেফিনেটলি তাহলে আমরা কি বুঝলাম? যে মার্বেলিং অফ মিট বলতে অবশ্যই ভালো কোয়ালিটি বোঝাবে। যেটা খুব ওয়েল নারিশড এনিম্যাল হবে তার শরীরে ফ্যাট বেশি হবে, যেটা ম্যাল নারিশড হবে, ম্যাল নিউট্রিশন থাকবে, তার শরীরে ফ্যাট থাকবে না। তাহলে যেটা ওয়েল নারিশড সেখানে অবশ্যই ফ্যাট থাকবে, ফ্যাট থাকলেই তোমার মিটের কোয়ালিটি ভালো হবে। আর যেটা ম্যাল নিউট্রিশনে ভুগছে তার শরীরে তো মাংসই তো কম হবে, এখানে চর্বি তো থাকার কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, তাহলে চর্বি না থাকলে মিটের টেস্টও কম হয়, a lot of flavor and can be one indicator of how good quality of beef, indicator of how good the beef, এই বিফটা কত ভালো বা এই মিটটা কত ভালো সেটা মার্বেলিংটাও অনেকটা ইন্ডিকেটর হিসেবে কাজ করে আর কি। ঠিক আছে, আচ্ছা, আমাদের হলো 4টা ডেফিনেশন আমরা করলাম। একটা হলো ফ্যাটেনিং, ক্যাটেল ফ্যাটেনিং, ফিনিশড আর মার্বেলিং। এই 4টা ডেফিনেশন বা 4টা টার্মে তোমাদের কারো বুঝতে কোনো অসুবিধা আছে? না স্যার।
তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে Yes, পাচ্ছি। sir. হ্যালো, স্যার শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। বুঝতে অসুবিধা নাই তো? না স্যার, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে ওই চারটা টার্ম যদি বুঝতে অসুবিধা না থাকে আমরা আরেকটা টার্ম চলে যাচ্ছি আর কি। পিএসই। পিএসই এটা অ্যাব্রিভিয়েশন ফর্ম, এটার ইলাবোরেশন হচ্ছে পেল সফট এক্সুডেটিভ। পিএসই কথার অর্থ হচ্ছে পেল সফট এক্সুডেটিভ মিট। পেল সফট এক্সুডেটিভ মিট অর পিএসই মিট আমরা বলি যেটাকে। আচ্ছা, এখানে বলছে ডিসক্রাইবস এ কার্কাস কোয়ালিটি কন্ডিশন। এটা কি করে? এটা একটা কার্কাসের কোয়ালিটি ইন্ডিকেট করে। ইট ইজ স্যার ক্যারেক্টারাইজড কথা বাই অ্যান আটকে যাচ্ছে abnormal স্যার color। আপনার। কথা আটকে যাচ্ছে এখন? জি স্যার, তারপরে আটকে মানে এটা যাচ্ছে। একটু দুর্বল তো। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করতে পারি। তোমরা তাহলে একটু খালি হোল্ড করো, তাহলে আমি দেখি আরেক জায়গায় এখান থেকে একটু শিফট করি। এখানে নেটওয়ার্ক একটু দুর্বলই দেখাচ্ছে কানেকশন হচ্ছে। স্যার কি চলে গেছে নাকি? স্যারের কথা তো শোনা যায় না। আরে স্যার নাই, স্যার হচ্ছে এই চেঞ্জ করতেছে, এটা এই ইয়েতে শোনা যাচ্ছিল না, স্যারের নেট প্রবলেম দেখা দিচ্ছিল, স্যার মনে হয় অন্য কোথাও আবার ঢুকতেছে। হাই মামা সৌরভ, হাউ আর ইউ? এই, আমরা সবাই স্যার, মিউট ওখানে কিন্তু করি। স্যারকে কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে এবং স্যার আমাদেরকে শুনতেও পাচ্ছে। হ্যালো। জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, না আচ্ছা, তো আমরা বলছিলাম যে আমরা আরেকটা টার্মিনোলজি শুরু করছি, পিএসই, যেটার ইলাবোরেশন আছে পেল সফট এক্সুডেটিভ মিট। পিএসই তার অর্থ হচ্ছে পেল
সফট এক্সিডেটিভ। স্যার একটা কথা বলবো। হ্যাঁ বলো। স্যার পিএসসি মিট শুরু করার আগে একটু মার্বেল মিটের যে ফ্যাট রিলেটেড কিছু কথাবার্তা বলছিলেন, হ্যাঁ মানে ওইটা একটু আবার একটু অল্প একটু রিপিট করলে ভালো হয়, মানে আমি ডিসকানেক্ট হয়েছিলাম তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা ফ্যাট সম্পর্কে বলতেছিলাম। মার্বেলিং মিটটা তো বুঝছো? জি স্যার, মার্বেলিং মিটটা, জি স্যার বুঝছি স্যার, একটু ফ্যাট রিলেটেড কথাবার্তা বললেন না কি? হ্যাঁ রিলেটেড বললাম যে ফ্যাটের কিছু ফাংশন বললাম আর কি, যে ফ্যাট লিভিং অ্যানিমেলে কি কি কাজ করে। তো আমরা দেখি যে ফ্যাট কোথায় বেশি থাকে। ফ্যাট সাধারণত ইন্টারনাল যে অর্গানগুলো আছে এগুলো চারপাশে একটা লেয়ার আকারে থাকে। কেন এটা লেয়ার আকারে থাকে? লেয়ার আকারে থাকার হচ্ছে দুইটা কারণ। একটা কারণ হচ্ছে, তোমরা একটু হোল্ড করো তো, ম্যাডাম কল দিছে, আমি একটু। ম্যাডাম আসসালামু আলাইকুম। জি ম্যাডাম। না ম্যাডাম আমি যাইনি, আমি যে ক্লাস নিচ্ছি, আমার একটা ক্লাস চলতেছে আর কি, 10টা থেকে 11টা পর্যন্ত। জি ম্যাডাম। জি জি 12টার দিকে মিটিং হবে ম্যাডাম। জি জি। ও, আচ্ছা। আচ্ছা জি ম্যাডাম, জি। আসসালামু আলাইকুম ম্যাডাম। আচ্ছা আমরা বলতেছিলাম যে ফ্যাটে হলো সাধারণত যে দুই ধরনের ফ্যাট বললাম, এক্সটেরিয়র ফ্যাট বা কভার ফ্যাট, যেটা ইন্টারনাল অর্গানগুলো চারপাশে থাকে বা স্কিনের নিচে থাকে। এই ফ্যাট গুলোর দুই ধরনের কাজ থাকে অ্যানিমাল বডিতে। প্রোটেক্টিভ ফাংশন দুই ধরনের। একটা হলো যে অর্গান গুলোতে চারপাশে যদি ফ্যাট দিয়ে আবৃত না থাকতো, একটা অর্গানের সঙ্গে আরেকটা অর্গান লেগে ফ্রিকশন তৈরি হইতো, এটার হাত থেকে বাঁচায়। আরেকটা কাজ করে এক্সটার্নাল কোনো প্রেসার, এক্সটার্নাল কোনো ইনজুরি থেকে ইন্টারনাল অর্গানগুলোকে রক্ষা করে, এটা হলো ফ্যাটের কাজ। আর লিভিং বডিতে আরেকটা সবচেয়ে বড় কাজ হলো, ফ্যাট হলো এনার্জি সোর্সের একটা বড় উৎস, এনার্জির একটা সবচেয়ে ভালো একটা উৎস। ঠিক আছে? ভালো উৎস কেমন? যে আমরা জানি যে 1 গ্রাম ফ্যাট যদি আমরা খাই আর 1 গ্রাম কার্বোহাইড্রেট যদি খাই, তাহলে 1 গ্রাম ফ্যাট থেকে 2.25 গুণ বেশি এনার্জি আমরা পাই, 2.25 টাইমস বেশি এনার্জি পাই। যার কারণে ফ্যাটকে বলা হয় কনসেন্ট্রেট সোর্স অফ এনার্জি। কনসেন্ট্রেট সোর্স অফ এনার্জি। ঠিক আছে? আচ্ছা আরেকটা বললাম যে এই ফ্যাট আমরা যখন মিট হিসেবে যখন আমরা খাবো, তখন ফ্যাটটার কি কাজ? ফ্যাটের একটা বড় কাজ হচ্ছে যে আমরা বললাম যে যে অ্যানিমেলে ফ্যাট থাকবে সেই অ্যানিমেলটা কি হবে? অবশ্যই ওয়েল নারিশড হবে। একটা অ্যানিমেলে ফ্যাট বেশি থাকার অর্থ হচ্ছে সে অনেক ভালো খাবার খাইছে, অনেক ভালো ম্যানেজমেন্টে থাকছে। আরেকটা অ্যানিমেলের শরীরে ফ্যাট নাই, ক্যাকাক্সিয়া হয়ে গেছে, মিট গুলো হার্ড, মানে শক্ত মিট। ক্যাকাক্সিয়া মানে কি? খাবার যদি ভালো না হয় তাই অ্যানিমেলের স্বাস্থ্য খারাপ হবে। স্বাস্থ্য খারাপ মানে ফ্যাট থাকবে না, ফ্যাট থাকবে না মানে মিট শক্ত হয়ে যাবে আর কি। আমি বলছি যে ফ্যাটটা মিটের জুসিনেস, একটা টার্ম যদি আমরা বলি, জুসিনেস, জুসিনেস, রসালো ভাব, এটার কারণ হচ্ছে মেইন উপাদান হচ্ছে ফ্যাট থাকার কারণে জুসিনেসটা আসে। যে মিটে ফ্যাট বেশি থাকবে সেই মিটের জুসিনেস, টেন্ডারনেসটা বেশি হবে, বেশি জুসি হবে, বেশি টেন্ডার হবে। আর যে মিটটাতে ফ্যাট কম থাকবে সেই মিটটা শক্ত হবে, কম জুসি হবে আর কি। যে মিটটা শক্ত এবং কম জুসি হবে সেই মিটটা তো অবশ্যই খাইতে ভালো হবে না আর কি, টেস্ট হবে না। যেটাতে একটু ফ্যাট থাকবে, একটু শক্ত নরম হবে, একটু জুসিনেস হবে, সেই সেইটা মিটটা আমাদের খাইতে টেস্ট হবে। তো ফ্যাটের একটা কাজ বলা হয়েছে যে মিট প্রথমত ফ্যাটে ফ্লেভার অ্যাড করে, দ্বিতীয়ত এটা হাই এনার্জি সোর্স, তৃতীয়ত মিটের কোয়ালিটিটা ইমপ্রুভ করে। তো মার্বেলিং যদি বেশি থাকে তার মানে সেটা কি হচ্ছে? মিটের কোয়ালিটিটা তত ভালো হবে আর কি। এই হচ্ছে ফ্যাট সম্পর্কে এইটুকু বলছিলাম, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, জি স্যার, আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নাই আর কারো? না না স্যার, স্যার। মনে হয় নাই। তো তাহলে আমরা এরপরে একটা টার্মিনোলজি পিএসসি বলছিলাম, পিএসসি মিট, পিএসসি মিট। আর একটা টার্মিনোলজি তোমরা নিচে একটু খেয়াল করো, ডিএফডি মিট, পিএসই ডিএফডি। দুইটাই ব্যাড কোয়ালিটি মিট। জাস্ট এট এ গ্লান্স তোমরা একটা ধারণা প্রথমে আমি একটু দিয়ে দিই যে দুইটা মিটেই খারাপ কোয়ালিটি। যেমন আমরা পিএসইর ইলাবোরেশন বললাম, পেল, সফট, এক্সিডেটিভ। আমরা পেল মানে আমরা জানি যে বিবর্ণ, ধূসর, ধূসর বর্ণ, বিবর্ণ হয়ে গেছে। নর্মালি আমরা কমন সেন্স থেকে জানি যে মিটের কালার সাধারণত রেড বা রেডিশ হয় আর কি, লাল 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 বা লালচে ভাব, বা অনেক সময় কিছু কিছু মিট আছে যেমন বাফেলো মিট একটু ডার্ক রেড কালার হয়।
মিটের এই তিনটা কালারের মধ্যে সাধারণত সীমাবদ্ধ থাকে, রেড, রেডিশ, লাইট রেড, অনেক সময় ভিলের কালার হলো পিঙ্ক হয়। আর বাফেলো মিটের ক্ষেত্রে আমরা জানি যে এটা বাফেলো মিটটা অনেক সময় ডার্ক কালার হয়। আবার আমরা হোয়াইট মিট জানি যেটা একটু হোয়াইটিশ কালার হয় বা গ্রে কালার হয়। কিন্তু পেল মানে কি, নর্মাল কালার থেকে ডেভিয়েশন হয়ে গেছে, পেলার হয়ে গেছে, নর্মাল যেটা থাকার কথা সেটা নাই। সফট মানে এখানে যে সফটটা বুঝাইছে, তারপরে টার্মটা যদি আমরা দেখি যে এক্সুডেটিভ, এক্সুডেট শব্দটা তোমরা হয়তো শুনে থাকবে প্যাথোলজি বা অন্যান্য কোনো জায়গায়। এক্সুডেট মানে হচ্ছে তোমার আঠালো। হ্যাঁ আঠালো, রস যুক্ত আর কি, যে কোনো জায়গা থেকে রস চুয়ে চুয়ে পড়তে, যেমন একটা ঘা হয়, যদি একটা ঘা হয় সেখান থেকে যদি রস বের হয়ে আসে সেই ঘাটাকে আমরা বলি এক্সুডেট, মানে পচে যাওয়ার কাছাকাছি আর কি। মানে ঘা কোনটা গেছে পচে, মিট বা মাসেল পচে গেলে তো ঘা হবে, ঠিক আছে। ঠিক এরকম অতিরিক্ত পরিমাণ রস হওয়ার কারণে, অতিরিক্ত পরিমাণ রসালো হওয়ার কারণে, অতিরিক্ত পরিমাণ তোমার সফট হওয়ার কারণে মিট থেকে রসানি হচ্ছে, এটাকে আমরা খারাপ বলবো আর কি এখানে, ঠিক আছে। সেই ধরনের মিটটাকে এখানে বুঝাইছে। একটা হলো পেল, তারপরে সফট, এত পরিমাণ সফট হয়ে গেছে যে সেখান থেকে এক্সুডেট বের হচ্ছে। তাহলে সেই মিটটা কি ভালো কোয়ালিটি হবে নাকি খারাপ কোয়ালিটি হবে? আমরা কমন সেন্স ব্যবহার করে বলতে পারবো যে এই মিটটা অবশ্যই খারাপ কোয়ালিটি হবে। এই কথাটা এখানে বলছি, পেল সফট এক্সুডেটিভ মিটস or PSE meat describe a carcass quality condition. কি কন্ডিশন? It is characterized by an abnormal color, যেটা বললাম যে নরমাল কালার নাই, পেল কালার, অ্যাবনর্মাল কালার, কনসিস্টেন্সি। নরমালি মিটের যে কনসিস্টেন্সি থাকার কথা, নরমালি মিটের যে ঘনত্ব থাকার কথা সেটা থাকে না, অত্যাধিক পরিমাণে সফট হয়ে গেছে। অ্যান্ড ওয়াটার হেল্ডিং ক্যাপাসিটি, এই যে বললাম যে এক্সুডেটিভ মিটের একটা ওয়াটার হেল্ডিং ক্যাপাসিটি থাকে, যে মিট কিন্তু পানি ধরে রাখতে পারে, এর বেশি পানি হয়ে গেলে এটা আর ধরে রাখতে পারতেছে না। তার মানে কি অ্যাবনর্মাল ওয়াটার হেল্ডিং, মানে সে আর পানি, আর যতটুকু পরিমাণ পানি ওখানে তৈরি হয়েছে, যতটুকু পরিমাণ রসালো তৈরি হয়েছে সেটা আর সে ধরে রাখতে পারতেছে না, সেটা বের হয়ে যাচ্ছে এক্সুডেট আকারে। সেই তিনটা জিনিস এখানে বলা হয়েছে। একটা হলো অ্যাবনর্মাল কালার, যেটাকে আমরা বলতেছি পেল কালার। নরমালি কালার আমরা বললাম রেড, ডার্ক রেড, লাইট রেড, পিঙ্কিশ এরকম হতে পারে মিটের কালার, কিন্তু এখানে বলা হয়েছে পেল। তাহলে এই অ্যাবনর্মাল কালার। তারপরে বললাম যে কনসিস্টেন্সি, অ্যাবনর্মাল কনসিস্টেন্সি যেটা আমরা বলতেছি সফট, অ্যান্ড অ্যাবনর্মাল ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি যেটাকে আমরা বলতেছি এক্সুডেটিভ। পানি আর সে এত পরিমাণ ময়েশ্চার বা এত পরিমাণ এক্সুডেট তৈরি হয়ে গেছে সেটা আর সে ধরে রাখতে পারতেছে না, চুয়ে চুয়ে পড়তেছে, সেটাকে বলতে হচ্ছে অ্যাবনর্মাল ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি। তার নর্মাল স্বাভাবিক যে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি ছিল সেটার বাইরে চলে গেছে, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা বলতেছি পেল সফট এক্সুডেটিভ মিট। আমরা আশা করি যে তোমরা বুঝতে পারছো আর কি। আর এই পিএসসি আর ডিএফডি সম্পর্কে আমরা আরো একটা স্কেচ পড়বো, মিটার যখন কম্পোজিশন পড়বো তখন আমরা আরো ক্লিয়ার হব, ঠিক আছে। এখানে জাস্ট ডেফিনেশনটা বোঝানোর জন্য যতটুকু দরকার আমি মনে করি যে তোমরা বুঝতে পারছো আর কি। আচ্ছা, এরপরে বলি যে ডিএফডি মিট। প্রথমে বললাম যে দুইটাই খারাপ মিট। ডিএফডি ইলাবোরেশন হচ্ছে ডি ফর ডার্ক, এফ ফর ফার্ম, আর ডি ফর ড্রাই। অ্যানাদার ডি ইজ ইন্ডিকেট ড্রাই, ডার্ক, ফার্ম, ড্রাই, তিনটা টার্ম। এটা আর এখানে আর ডিটেলস বলা হয়নি। দ্য কন্ডিশন অফ মিট, ডিএফডি ইজ এ ডার্ক ফার্ম ড্রাই কন্ডিশন অফ দ্য মিট। ডিএফডি মিট কি? ডার্ক ফার্ম ড্রাই কন্ডিশন। কিছুক্ষণ আগে আমি যে বললাম যে ফ্যাট কম, ফ্যাট কম, একটা অ্যানিমেল ম্যাল নিউট্রিশনে ভুগতেছে, একটা অ্যানিমেল কোনো ডিজিজে ভুগতেছে, একটা অ্যানিমেল কোনো স্ট্রেস কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে তার শরীরে লিভিং কন্ডিশনেই স্ট্রেস ডিজিজ থাকলে তার শরীরে পানির পরিমাণ কি থাকবে? কম থাকবে। তার শরীরে কার্বোহাইড্রেটের পরিমাণ কি থাকবে? কম থাকবে। সে ফ্যাটের পরিমাণ কম থাকবে। মোট কথা সবগুলো উপাদানেই, তার শরীরে যেগুলো উপাদান নিয়ে তৈরি সব উপাদানেই কম থাকবে। তো এই সবগুলো উপাদানে যদি কম থাকে কোন একটা মিটে, তাহলে সেই মিটটা ডেফিনেটলি কি হবে? ডার্ক কালার হবে, ফার্ম শক্ত হবে, ড্রাই হবে। পানির কম, স্ট্রেস কন্ডিশনে আছে, পানি বেশি খাইতে পারেনি, তাহলে তার সেই মিট তো ড্রাই হবে বেশি। এই কন্ডিশনটাকে, এরকম যদি কখনো আমরা মিট পাই সেই মিটটাকে বলা হয় ডিএফডি মিট। কি কি কন্ডিশনে ডিএফডি হতে পারে? একটা আমরা বললাম ডিজিজ কন্ডিশন, ডিজিজে এফেক্টেড অ্যানিমেল, সেখান থেকে যদি আমরা মিট কালেকশন করি তাহলে সেই মিটটা ডার্ক ফার্ম ড্রাই হবে আর কি। আচ্ছা, আর একটা কি বললাম যে ম্যাল নিউট্রিশন, প্রপার ম্যানেজমেন্ট হয় নাই, ডিজিজ ফ্রি আছে কিন্তু ম্যানেজমেন্টটা প্রপার হয় নাই, নিউট্রিশনাল প্ল্যানটা তার ভালো হয় নাই, যার কারণে ডার্ক ফার্ম ড্রাই মিট হতে পারে। আর একটা হলো যে স্ট্রেস কন্ডিশনে আছে, একটা অ্যানিমেল অনেক দূর থেকে হাটে চলে আসছে, মনে করো 10 ঘন্টা 12 ঘন্টা হাঁটছে বা বড় এক্সারসাইজ হয়ে গেছে,
বা অন্য কোনো কারণে ভয় পেয়ে গেছে বা এরকম কোনো কারণে যদি স্ট্রেস কোনো কন্ডিশনে থাকে, তখনও সেই অ্যানিমেল থেকে ডায়েট ফ্রম ড্রাই মিট হতে পারে আর কি। ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা টার্ম আমরা দেখি যে পিএইচ অফ মিট। পিএইচ তো আমরা জানি যে পিএইচ হচ্ছে যে অ্যাসিডিটি নির্ণয় করা হয় আর কি। তো এখানে আমরা বলছি যে একটা নর্মাল লিভিং মাসেলে, একটা অ্যানিম্যাল বডিতে যে মাসেল গুলো থাকে তার পিএইচ মোটামুটি 7.2 থাকে লিভিং কন্ডিশনে। আচ্ছা, এরপরে যখন অ্যানিম্যাল যখন স্লটার করা হয় তখন কি হয়, গ্লাইকোজেন, আমরা জানি যে অ্যানিম্যাল যতক্ষণ বেঁচে থাকে তখন তার শরীরে নর্মাল মাইটোকন্ড্রিয়াতে এনার্জি উৎপন্ন হয়। সেই মাইটোকন্ড্রিয়াতে এনার্জি উৎপন্ন হওয়ার ক্ষেত্রে গ্লাইকোজেনের ব্রেকডাউন দরকার হয় আর কি। তো কন্টিনিউয়াস লিভিং যখন থাকে তখন কন্টিনিউয়াস তারা কার্বোহাইড্রেট খায়, কন্টিনিউয়াস গ্লাইকোজেন হয়, এটা কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকে। যখন একটা অ্যানিমেল জবাই করা হয়ে যাবে, একটা অ্যানিমেল জবাই করা হবে, তখন আর কি সে কোনো নিউট্রিয়েন্ট তো আপটেক করতে পারবে না। যখন তার সেলগুলো আমরা, তোমরা একটা অন্য পাশ থেকে শুরু করি, যে আমরা একটা অ্যানিমেল যখন জবাই করি, চামড়া ছড়ানো হয়ে গেছে, মিট যখন আমরা কাটি, কেটে রাখার পরে অনেকক্ষণ দেখা যায় মিটগুলো একটু লাফালাফি করে, তার মানে কি ওই মিটের যে সেলগুলো আছে ওগুলো এখনো জীবিত আছে। অ্যানিমেলটার ডেড হয়েছে, নিউরোলজিক্যাল ডেড হয়ে গেছে, কিন্তু মাস্কুলার ডেথ এখনো হয় নাই। মাস্কুলার ডেথ না হওয়ার কারণে আমরা দেখি যে একটা মিট কাটার পরে অনেকক্ষণ ধরে সেই মিটগুলো একটু করে মুভমেন্ট করতে থাকে, সংকোচন প্রসারণ করার চেষ্টা করে। ওরা নর্মালি লিভিং কন্ডিশনে যেরকম করছিল সেই সংকোচন প্রসারণ করতে থাকে। এটা কতক্ষণ করবে? যতক্ষণ তার শরীরে গ্লাইকোজেন থাকবে, যতক্ষণ তার সেলের মধ্যে গ্লাইকোজেন এনার্জি থাকবে, যতক্ষণ সে এনার্জি পাবে ততক্ষণ সে মাসেল গুলা কন্ট্রাকশন রিল্যাক্সেশন করার চেষ্টা করবে আর কি। তো আমরা এখানে যদি একটা অ্যানিমেল জবাই করলাম, জবাই করার সঙ্গে সঙ্গে তার কিন্তু তাহলে তার মেটাবলিজম প্রসেস কিন্তু স্টপ হয় নাই, তার কার্যক্রম স্টপ হয় নাই। কখন স্টপ হবে? যখন সে আর এনার্জি পাবে না, নিউট্রিয়েন্ট পাবে না, তখন সে আস্তে আস্তে তার সেলুলার ডেথ হবে, তার মাস্কুলার ডেথ হবে আর কি। তো এখানে সেটা বলছে যে একটা অ্যানিমেল জবাই করার পর গ্লাইকোজেন ইজ ব্রোকেন ডাউন টু ল্যাকটিক অ্যাসিড when muscle turns into meat. আমরা একটা অ্যানিমেল জবাই করলাম, মাসেল গুলো লাফালাফি করতেছে, যতক্ষণ পর্যন্ত জবাই করিনি ততক্ষণ পর্যন্ত ওগুলো টিস্যু, আর যখন আমরা জবাই করে ফেললাম তখন ওই মাসেলটাকে আমরা বলতেছি মিট। তো মিট হওয়ার পিছনে কি কাজ করে? এই যে গ্লাইকোজেন অবশিষ্ট যেটুকু থাকে এটা ব্রেকডাউন হয়ে যায়। ব্রেকডাউন হলে, গ্লাইকোজেন ব্রেকডাউন হলে আমরা কি জানি যে ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন হয়। এই ল্যাকটিক অ্যাসিড মিউট করো, কে মিউট আছো? আমরা বলতেছি যে এই যে ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন হয়, ল্যাকটিক অ্যাসিড আমরা জানি যে, তোমরা জানো যে অ্যাসিড যেখানে আসবে, অ্যাসিড যদি কোনো মিটের মধ্যে প্রোডাকশন হয় সেই মিটটা আস্তে আস্তে কি সফট হবে। এইটাই বলছে যে গ্লাইকোজেন ইজ ব্রেকেন ডাউন টু ল্যাকটিক অ্যাসিড, গ্লাইকোজেন থেকে ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন হয় when muscle turns into meat। মাসেলটাকে যখন আমরা মিট বলতেছি তখন কিছু ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন হয়, যার কারণে মিটটা একটু সফট হয়, লিভিং বডিতে যা থাকে তার চেয়ে একটু সফট হয়, তখন সেটাকে আমরা বলতেছি মিট। The pH of meat can range from 5.2 to 7. মিউট করো, কে কথা বল, কার কাছ থেকে কথা শোনা যাচ্ছে? মুনতাহিমা মৌটসি। আচ্ছা, তোমরা কি এখন শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। আপনার কথা খুব স্লো শোনা যাচ্ছে স্যার, আমরা এই শোনা যে যাচ্ছে না pH of প্রায়। meat-টা এখন শোনা যাচ্ছে তো? স্যার খুবই আস্তে। জি স্যার, যাচ্ছে। স্যার এদিকে তো অনেক সুন্দর শোনা যাচ্ছে। হ্যাঁ, এদিকে অনেক ভালো শোনা যাচ্ছে স্যার আমাদের এখানে। আচ্ছা ঠিক আছে, তাহলে শোনা যাচ্ছে, এখন শোনা। তাহলে আমরা বললাম যে পিএইচ অফ মিট বলতেছি যে একটা অ্যানিমাল বডিতে যখন মাসেল থাকে সেটার পিএইচ হলো 7.2, আর যখন মিট হয়ে যায় মিটে পিএইচটা হয়ে আসে হলো 5.2 টু 7, অ্যাসিডিক হয়ে যায়। কি কারণে অ্যাসিডিক হয়? ওই যে আমরা বললাম যে কিছু অবশিষ্ট গ্লাইকোজেন থাকে, সেই গ্লাইকোজেন গুলো ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট হয়। ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট হওয়ার কারণে এই মিটের যে পিএইচটা আছে এই পিএইচটা একটু নরমাল রেঞ্জের চেয়ে নিচে চলে আসে, তখন মিটের পিএইচটা হয়ে যায় 5.2 টু 7। যদি কোনো অ্যানিমেল
কার্বোহাইড্রেটের তাহলে অ্যাসিডের পরিমাণ কি হবে, বেশি প্রডিউস হবে, যার কারণে মিটের পিএইচটা নর্মাল যে পিএইচ 7.2 মাসেলের সেখান থেকে নেমে 5.2 পর্যন্ত আসতে পারে আর কি। এটাকে বলা হচ্ছে মিটের পিএইচ। মিটের পিএইচ আর মাসেলের পিএইচ, দুইটা পিএইচ এখানে লেখা আছে, তোমাদের এই জিনিসটা একটু বুঝতে হবে। লিভিং কন্ডিশনে যখন মাসেল থাকে তখন তার পিএইচ হচ্ছে 7.2, আর যখন আমরা মিট কনভার্ট করে ফেলতেছি তখন তার পিএইচ হচ্ছে 5.2 টু 7। এটার কারণটা কি? কারণ হচ্ছে যে একটা অ্যানিমাল জবাই করার পরে যে ল্যাকটিক অ্যাসিডটা আছে, এই ল্যাকটিক অ্যাসিডটা গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে গ্লাইকোজেনটা ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন করে, যে ল্যাকটিক অ্যাসিডটা আর অন্য কোনো ফাংশনে লাগতেছে না আর কি। ওখানে আর যেহেতু অ্যানিমাল তত ওখানে এনার্জি ঘাটতি হয়ে যায়, ডেথ হয়ে যায়, ওই অ্যাসিডটা মিটের মধ্যে থেকেই যায়, যার কারণে মিটের পিএইচটা 5.2 টু 7 এর মধ্যে চলে আসে, মিটটা তখন অ্যাসিডিক হয়ে যায় আর কি। তাহলে আমরা কি এই তিনটা টার্ম বুঝতে পারছি? পিএসই মিট, ডিএফডি মিট আর পিএইচ অফ মিট, এই তিনটা টার্মিনোলজি বুঝতে কারো অসুবিধা আছে? না স্যার। না স্যার। স্যার বুঝতে পারছি স্যার। স্যার বুঝতে পারছি। আচ্ছা, এখন এখানে আমরা কিছুক্ষণ আগে যেটা বললাম এটা আর আসলে বলার দরকার হয় না, যে একটা পয়েন্ট আমি এখানে নোট করে রাখছিলাম, ডাজ স্ট্রেস অ্যাফেক্ট মিট কোয়ালিটি? স্ট্রেস কি মিট কোয়ালিটিকে অ্যাফেক্ট করে, এটা কি আর বলা দরকার আছে? আমি কিছুক্ষণ আগে এটা বলেই ফেলছি। তারপরে একটু যদি আমরা একটু দেখি যে কি এখানে বলা আছে আর কি। এখানে আমরা বলছি যে if the animal is stressed before and during slaughter, the glycogen is used up and the lactic acid level that develops in the meat after slaughter is reduced, resulting high pH of meat. It produce DFD meat, যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম যে একটা কন্ডিশন, একটা অ্যানিমাল ডিজিজ কন্ডিশনে আছে, স্ট্রেস কন্ডিশনে আছে, অথবা ম্যাল নিউট্রিশনে আছে, অথবা কোনো কারণে জবাই করার আগে ভয় পেয়েছে, তখন কি হবে, অ্যানিমালের বডিতে তোমার যে ল্যাকটিক অ্যাসিড বা গ্লাইকোজেন থাকে এগুলো আগেই ইউজ হয়ে যায়, আর স্টোর কোনো কিছু থাকে না, আবার পানির পরিমাণ কম হয়ে যায়, অনেক সময় হার্ট কলাপস হয়ে যায়, এগুলো বিভিন্ন অনেক কারণ আছে। এইসব কারণে কি হতে পারে, যে অ্যানিমালটাতে যে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হওয়ার কথা নরমালি, সেই ল্যাকটিক অ্যাসিডটা আর উৎপন্ন হচ্ছে না, যার কারণে মিটটা ডিএফডি হয়ে যেতে পারে, হার্ড হয়ে যেতে পারে আর কি। ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা টার্ম বুশ মিট। বুশ মিট, বুশ মিট একটা সিম্পল একটা টার্ম, যে আমরা অনেক সময় দেখা যায় যে লাইভ স্টকের বাইরেও কিছু অ্যানিমাল আমরা হান্টিং করি খাওয়ার জন্য। অনেকে অনেক পাখি হান্টিং করে, অ্যানিমাল হান্টিং করে। তো এই যে লাইভ স্টকের বাইরে যে অ্যানিমাল গুলোকে আমরা হান্ট করি ফর কনজাম্পশন, সেই মিট গুলোকে বলা হচ্ছে বুশ মিট। এখানে ডেফিনেশনটা এরকম লিখছে, বুশ মিট ইজ মিট ফ্রম ওয়াইল্ড স্পিসিস that are hunted for human consumption, মানে লাইভ স্টক বাদ দিয়ে ওয়াইল্ড স্পিসিস, যেমন আমরা অনেক সময় কি হরিণের মাংস খাই, তারপর বিভিন্ন পাখির মধ্যে ঘুঘু বা অন্যান্য কিছু পাখি আছে, অতিথি পাখি আছে, সেগুলো আমরা মিট হিসেবে হান্ট করি। সেক্ষেত্রে যদি আমরা এরকম কোনো কিছু করি, লাইভ স্টকের বাইরে কোনো স্পিসিস যদি আমরা হান্টিং করি খাওয়ার জন্য, তখন সেই মিটটাকে বলা হবে বুশ মিট। আচ্ছা, এরপরে হচ্ছে বিফ। বিফটা তো আমরা সবাই জানি, মিট অফ অ্যাডাল্ট ক্যাটেল। মিট অফ অ্যাডাল্ট ক্যাটেল, একটা পরিপূর্ণ একটা বয়স, ম্যাচুরিটি আসছে, এরকম কোন ক্যাটেল থেকে যদি আমরা মিট কালেকশন করি, তখন সেই মিটটাকে বলা হয় বিফ। আচ্ছা, এরপরে আরেকটা টার্ম আমরা জানি যে ভিল। তোমরা জানো যে এটা আগে থেকেই জানো যে কাফের মিটকে আমরা ভিল বলি। তো এখানে ভিল আমরা যেটা বলছি, মিট অফ ইয়াং ক্যাটেল বিলো 3 months of এজ। মিট অফ ইয়াং ক্যাটেল বিলো 3 months of এজ, 3 মাসের কম বয়সী ক্যাটেলের যে মাংস, সেটাকে আমরা ভিল বলছি। এখানে আমরা আরো কিছু কন্ডিশন, ভিল মিন্স ইট ইজ ফ্রম এ কাফ হুইচ ওয়েটস অ্যাবাউট 150 pounds। 150 pounds। আরেকটা কন্ডিশন বলছে দোজ মিল্ক ফিট, মানে কোন কাফগুলো, যে কাফগুলো এখনো মিল্ক, শুধুমাত্র মিল্ক খেয়ে বেঁচে আছে, এখন ওইভাবে তারা অন্য কোনো খাদ্য খাওয়া শুরু করে নাই আর কি। আরেকটা কন্ডিশন এখানে আমরা বলছি ভিল ইজ পেল পিঙ্ক ইন কালার। নর্মালি মিটের যে রেডিশ কালার, রেড কালার, সেই রেড কালারটা থাকে না, একটু হালকা রেড হয়, পিঙ্ক রেড কালার হয় ভিলের কালারটা।
স্যার ভিল কি খাওয়া যায়? হ্যাঁ, অবশ্যই খাওয়া যায়। তোমার হচ্ছে আমাদের দেশে তো আমরা খাই না এরকম। বাইরের দেশে ভেল তো প্রচুর ডিমান্ড। ভেল এবং ভেলের হলো যে তোমার দামও অনেক বেশি। বিফের চেয়ে ভেলের দাম অনেক বেশি। খাওয়া যাবে না এটা আমরা মিড টেকনোলজি আর একটা পোস্টমর্টম যখন পড়বো তখন একটা টার্ম তোমরা পাবা যে কত বয়সের নিচে খাওয়া যাবে না। 21 ডেজ 21 ডেজের নিচে যদি কোনো অ্যানিমেল হয় তাহলে সেটা খাওয়া যাবে না আর কি। 21 ডেজ পার হলেই আইনগতভাবে সেটা খাওয়া বৈধ, খাওয়া যাবে আর কি। ওইটা আমরা আরো পরে ডিসকাস আরো ডিটেলস পরে জানতে পারবো আর কি। তো আমরা বললাম যে ভিল কি 3 মাসের কম হইতে হবে বয়স, ওজন হবে 150 পাউন্ডের মধ্যে, সেটা শুধুমাত্র মিল্ক খেয়ে বড় হয়েছে, আর হলো এটার কালারটা হবে পেল পিঙ্ক কালার, বা অনেক সময় পিঙ্ক শুধু পিঙ্ক বলে আর কি, পেল কথা নাও বললেও হয়, পিঙ্ক কালার। আচ্ছা, আর একটা যেটা বললাম যে বেবি বিফ অর কাফ মিট, সেটা কি ওটা বললাম 150 পাউন্ড, এটা হলো 700 পাউন্ড, এটা আর একটু বড় আর কি, 3 মাসের চেয়ে একটু বেশি, কিন্তু ম্যাচিউর নয়, কিন্তু 3 মাসের চেয়ে বেশি। যেটা হলো মিল্কও খাইছে পাশাপাশি গ্রাসও খেয়ে থাকছে, মিল্কের পাশাপাশি সে অন্য খাবারও খাইছে। আর এই মিটের কালারটা একটু লাইট রেড হয়, আর এর ফ্যাটের পরিমাণ কম থাকে, কন্টেন্স লেস ফ্যাট। তাহলে এখানে বললাম যে আগের ভিলটা বলছি 3 মাসের কম, আর ওজন হবে 150 পাউন্ডের বেশি, এটা হলো ভিল। আর বয়স যদি 3 মাসের বেশি হয়ে যায় এবং ওজন 700 পাউন্ড পর্যন্ত হয়, মিল্কের পাশাপাশি সে অন্যান্য খাবারও খেয়েছে, সেই ধরনের কাপ থেকে যদি আমরা মিট কালেকশন করি সেটাকে বলা হয় বেবি বিফ। বিফ রিলেটেড 3টা টার্ম, একটা হলো বিফ, যেটা হলো ম্যাচিউর ক্যাটেল থেকে আমরা কালেকশন করব, ভিল লেস দেন 3 মান্থস, বেবি বিফ মোর দেন 3 মান্থস। এই হলো পার্থক্য 3টা টার্মের মধ্যে। বিফ সম্পর্কে কোনো প্রশ্ন আছে? বিফের 3টা টার্মিনোলজি নিয়ে কোনো প্রশ্ন আছে তোমাদের? মনে হয় না স্যার। আচ্ছা, এরপর আসি ল্যাম্প। আমরা মাটন একটা শব্দ জানি, মাটন হচ্ছে মাটন ইজ মিট ফ্রম শিপ মোর দেন 1 year old, দ্যাট মিন্স meat from adult sheep is known as mutton. Meat from adult sheep is known as mutton. Meat from adult sheep, আর যদি অ্যাডাল্ট না হয়, লেস দেন 1 year হয়, তখন সেটাকে আমরা ল্যাম্প বলি। ল্যাম্প মানে আমরা নর্মালি জানি যে ল্যাম্প মানে হচ্ছে শিপের বাচ্চা, ইয়াং অফ শিপ ইজ নোন এজ ল্যাম্প। তো এই শিপের বাচ্চা থেকে যে মাংসটা আসে ওর নাম একই নাম, বাচ্চাটারও যা নাম মাংসটারও একই নাম। যদি কখনো আমরা হোটেলে গিয়ে বলি যে ল্যাম্প খাবো, তাহলে তোমাকে 1 ইয়ারের নিচে যে ম্যাচিউর শিপের মাংস দিবে আর কি। আর যদি বলি মাটন, তাহলে সেটা ম্যাচিউর শিপ থেকে আসলে যে মিটটা আসবে সেটাকে বলা হচ্ছে মাটন। আচ্ছা, এরপরে আর একটা টার্ম হচ্ছে পর্কটা আমরা সবাই জানি যে মিট অফ পিগ। আমরা যারা আমাদের মধ্যে অনেকেই আছে যারা পিগের মাংস খায় আর কি, সেই পিগের মাংসটাকে বলা হয় পর্ক। তারপর চেভন, ছাগলের মাংস, মিট অফ গোট ইজ নোন অ্যাজ চেভন। আরেকটা টার্ম হলো ভেনিশন, মিট অফ ডিয়ার, হরিণের মাংসকে বলা হয় ভেনিশন। তারপরে আরেকটা স্পিসিস আছে বাফেলো থেকে যে মিটটা আমরা পাই সেটাকে আমরা বলি বাফেন। মিট অফ বাফেলো ইজ নোন অ্যাজ বাফেন, অথবা সংক্ষিপ্ত আকারে বাফ, অথবা অনেক জায়গায় বলা হলো কারা বিফ। তাহলে বাফেলোটা 3টা নাম আর কি, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম বলে, বাফেন বলতে পারি, বাফ বলতে পারি, কারা বিফ অনেক সময় বলে। এরপরে আরো 2টা টার্ম, একটা হলো যে বোভাইন অ্যানিমেল, যেমন হলো শিপ, গোট, ক্যাটেল, বাফেলো, এগুলো থেকে যে চর্বিটা আসে সেই চর্বিটাকে একত্রে বলা হয় ট্যালো, ফ্যাট অফ বোভাইন অ্যানিমেল, ট্যালো। আর পিগ থেকে যে ফ্যাটটা আসে সেটাকে বলা হয় লার্ড, পিগের যে ফ্যাট সেটাকে বলা হচ্ছে লার্ড। তোমাদের একটু মনে রাখতে হবে, পিগের মিট হলো পর্ক আর পিগের ফ্যাট হলো লার্ড, আর বোভাইন অ্যানিমেল থেকে যে ফ্যাটটা আসবে সেই ফ্যাটটাকে বলা হয় ট্যালো। স্যার একটা জানার ছিল। হ্যাঁ, বলো। স্যার এই যে স্যার আমাদের ফ্যাটটা কি আলাদা করা, মানে আলাদা করে খাওয়ানো হয় বা খাওয়া যায়, বা এরকম করে আলাদা করে বিক্রি করা হয়?
তোমরা এই যে কিছুদিন আগে একটা খুব ভালো একটা নিউজ আসছিল বাংলাদেশে, কোন একটা ওয়েল ফ্যাক্টরিতে, শুনছিলা কি খবরটা? সয়াবিন না সয়াবিন স্যার। সয়াবিন অয়েল ফ্যাক্টরিতে অনেক অনেক শুকরের চর্বি পাওয়া গেছে। ও, শুনি নাই স্যার। স্যার শুনছিলেন এর তার এরকম একটা ফ্যাটটা তো সাবান তৈরির কাজে ব্যবহার করা হয় না? হ্যাঁ, সাবান তৈরি অনেক কাজ আছে, ফ্যাটের অনেক কাজ। আমরা এরপরে ফ্যাটের বাই প্রোডাক্টের যখন আবার ফাংশন পড়বো তখন পড়বো। ফ্যাট দিয়ে সাবান তৈরি হতে পারে, ফ্যাট হলো গ্লিসারিন তৈরি করার সময় দিতে পারে, ফ্যাট দিয়ে তোমার জুতা যে পলিশ করি আমরা, পলিশিং এজেন্ট হতে পারে, ফ্যাট দিয়ে তো ওয়েল তৈরি করা যেতে পারে। ঠিক আছে, অ্যানিমাল ফ্যাট দিয়ে তোমার হচ্ছে যে বিভিন্ন খাবার তৈরি করে, তোমরা হলো বার্গার টার্গার হাবি জাবি চিজ টিজ অনেক কিছু আমরা খাই, যেখানে অনেক সময় দেখবো যে ফ্যাট ব্যবহার করে আর কি। তো অনেক সময় যারা আমাদের অনেকে বাইরে যায় তারা বলে যে খুঁজে গিয়ে যে লার্ড ফ্রি, লার্ড দেওয়া নাই কোন খাবারে। এটা তো একটা ওয়েল, আসলে ওয়েলের বিকল্প, এবং এটা ওয়েলটা অনেক ভালো কোয়ালিটির ওয়েল, যে তোমার এই ওয়েলের মধ্যে এনার্জি অনেক বেশি থাকে আর কি, যার কারণে অনেক সময় খাবারের মধ্যে ওয়েলটা দেওয়া যায় আর কি। ঠিক আছে, ওয়েল হিসাবে এটা চলে। এর পাশাপাশি তো অনেক আরো কাজ আছে আর কি। ঠিক আছে, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমরা নেক্সট করি আর কি। আচ্ছা, গত ক্লাসে আমরা দুইটা টার্ম জাস্ট শুধু নাম জানছিলাম, আর একটু আমি ডিসক্রাইব অত বেশি করি নাই। এখন আজকে একটু ডেফিনেশন, যেমন জিএমপি বলছিলাম, তোমাদের মনে আসছে নিশ্চয়ই। জিএমপি বলছিলাম গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, গুড ম্যানুফ্যাকচারিং practice. GMP is a system for ensuring that products are consistently produced and controlled according to the quality standards. কি বলছি, GMP is a system, GMP একটা কি সিস্টেম, for ensuring that products are consistently produced and controlled according to the quality standards. যে প্রোডাক্টগুলো প্রডিউস হবে একটা কোম্পানি থেকে বা একটা প্ল্যান্ট থেকে, সেই প্রোডাক্টগুলোকে কন্টিনিউয়াসলি একই মান নিয়ন্ত্রণ করার যে টেকনিক, শুরুতে যে ভালো মানের ছিল, চাহিদা বেড়ে গেছে, এখন একটু মান খারাপ করে দিয়ে দাম বাড়াই দিলাম, এরকম না আর কি। গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসটা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটির সঙ্গে কোনো আপোষ হবে না, প্রোডাক্টের কোয়ালিটির সঙ্গে কোনো আপোষ নাই। বাজারে কাঁচামালের দাম বাড়ে গেছে, একটু কোয়ালিটি খারাপ করে দিলাম, কাঁচামালের কম্পোজিশন কমাই দিয়ে প্রোডাক্ট ছাড়ে দিলাম একই দামে, এরকম না আর কি। গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস হচ্ছে এটা একটা সিস্টেম, এটা একটা পদ্ধতি, যে পদ্ধতিটা ফলো করে আমরা একটা প্রোডাক্টের কন্টিনিউয়াসলি সেই প্রোডাক্টের কোয়ালিটিটা ধরে রাখবো, কোয়ালিটিটার যেন কোনো ডেভিয়েশন না হয়, খারাপ কোয়ালিটি যেন না হয়, সেই প্রসেসটাকে বলা হচ্ছে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস। তো এটা একটা অথরিটিও আছে, একটা ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন যে অথরিটি গুলো আছে, সেই অথরিটি গুলো এই সার্টিফিকেট দিয়ে থাকে যে অমুক কোম্পানির এই প্রোডাক্টটা জিএমপি জিএমপি মানে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস অনুসরণ করে তারা তৈরি করে, এটার জন্য একটা সার্টিফিকেট অনেক সময় পায়। আরেকটা টার্ম আমরা বলছিলাম যে হ্যাজার্ড অ্যানালাইসিস, ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্টস, আর সংক্ষেপে বলছিলাম HACCP। এটাও একটা সিস্টেম, জিএমপি যেমন একটা সিস্টেম, HACCP-টাও একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ। কিসের সিস্টেমেটিক অ্যাপ্রোচ? ফুড সেফটি ফ্রম বায়োলজিক্যাল, কেমিক্যাল এন্ড ফিজিক্যাল হ্যাজার্ড। এটা একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ টু প্রিভেন্ট ফুড ফ্রম এনি হ্যাজার্ড। সে হ্যাজার্ড হতে পারে বায়োলজিক্যাল, হ্যাজার্ডটা হতে পারে কেমিক্যাল, হ্যাজার্ড হতে পারে ফিজিক্যাল। যে ফুড যে থাকবে সেই ফুডটাকে বায়োলজিক্যাল, কেমিক্যাল, ফিজিক্যাল হ্যাজার্ড থেকে রক্ষা করার জন্য যে সিস্টেমটা ফলো করা হয়, সেই সিস্টেমটাকে বলা হয় HACCP, হ্যাজার্ড অ্যানালাইসিস ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্টস। যেখানে যেখানে প্রবলেম আছে সেখানে সেখানে ডিটেকশন করা এবং প্রিভেন্ট করা, এই হলো HACCP এর মূল উদ্দেশ্য। এই হলো এটা একটা সিস্টেম, কি সিস্টেম? যেখানে প্রবলেম সেখানে ডিটেক্ট করে সেখানে প্রিভেন্ট করো, যাতে যে ফুডটা প্রডিউস হবে, যে খাদ্যটা প্রডিউস হবে, সেই ফুডটা যেন বায়োলজিক্যাল, কেমিক্যাল, ফিজিক্যাল যে কোনো ধরনের হ্যাজার্ড থেকে মুক্ত থাকে। সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে, সেই অ্যাপ্রোচটাকে বলা হচ্ছে HACCP। আরেকটা টার্ম আমরা একটু আগে পড়ানো দরকার ছিল, যে স্লটার হাউস অর অ্যাবাটার। এটা আমরা জানি, ওই জন্য অত বেশি আমি প্রথমে দিকে গুরুত্ব দিইনি, তারপরে একটু জেনে রাখতে হবে স্লটার হাউস কি। যে জায়গায় একটা অ্যানিমেলকে আমরা স্লটার করি খাওয়ার জন্য, কি ফুড পারপাসে ব্যবহার করার জন্য একটা অ্যানিমেলকে যে জায়গায় স্লটার করি, সেই জায়গাটাকে অ্যাবাটার বলে আর কি। এখানে ডেফিনেশনটা, এ স্লটার হাউস অলসো কল্ড অ্যাবাটার is a facility where animals are slaughtered, most often to provide food for animals, food for humans, মানুষের
খাদ্যদ্রব্য হিসেবে একটা অ্যানিমেল যে জায়গাটাতে স্লটার করা হয় সেই জায়গাটাকে বলা হয় স্লটার হাউস অর অ্যাবাটার। এখানে একটা ইমেজ তোমরা এগুলা ইমেজ তোমরা গুগলে দেখবো যে অনেক আছে আর কি। স্যার স্লটার হাউস আর হচ্ছে বুচার শপ বা বুচার হাউস কি একই? বুচার শপ তো যেখানে বিক্রি করা হয় সেটা হলো শপ। মানে বুচার হাউস যেটাকে বলে। বুচার হাউস একই, হ্যাঁ বুচার হাউস একই। স্লটার হাউস অর অ্যাবাটার অর বুচার হাউস একই। বুচার হাউসটা হলো কসাইখানাকে বোঝায়। স্লটার হাউস, অ্যাবাটার আর বুচার হাউস একই জিনিস। একটা ফিগার এখানে তোমরা একটু খেয়াল করো যে যে আমরা তিনটা মিট বললাম, যে একটা নরমাল মিট, মাঝখানেটা হচ্ছে নরমাল, আর প্রথমেরটা হচ্ছে ডিএফটি ডার্ক ফার্ম ড্রাই, আর পিএসসিটা হচ্ছে অ্যাবনর্মাল মিট আর কি। জাস্ট এগুলা ছবি, এটা জাস্ট আমি দেখানোর জন্যই দিছি। তোমরা জাস্ট একটু গুগলে সার্চ দিলে এরকম শত শত হাজার হাজার ছবি পাবো আর কি। ঠিক আছে, এটা ছবি তো আমরা এই যে এক্সটেরিয়র ফ্যাট আর ইন্টেরিয়র ফ্যাটের বুঝাইলাম। তো আমাদের আজকে মোটামুটি আমাদের আজকের ডিসকাশন শেষ। ওভারঅল ডিসকাশনে যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? স্যার মুরগির যে ফিনিশার খাবারটা আছে সেটা কি গরুর স্যার একটা ক্ষেত্রে প্রশ্ন খাওয়ানো ছিল। যাবে? প্রথম তিনটা টপিক যদি তোমাদের প্রশ্ন পরে যে করলা তারটা বোঝা যায়নি। প্রথমে একজন প্রশ্ন করছো যে মুরগির যে ফিনিশার ফিড সেটা ক্যাটেলকে খাওয়ানো যাবে কিনা। ক্যাটেলের জন্য আলাদা ফিনিশার ফিড আছে। মুরগির রিকোয়ারমেন্ট আর ক্যাটেলের রিকোয়ারমেন্ট তো এক হবে না, দুইটা আলাদা প্রজাতি, আলাদা স্পিসিস, এদের রিকোয়ারমেন্ট যেহেতু আলাদা সেহেতু আলাদা খাদ্য দিতে হবে। স্যার কিন্তু গ্রামের বেশিরভাগ মানুষগুলাই আমাদের গ্রামে দেখতেছি যে স্যার ওই পোল্ট্রির ফিনিশারটাই খাওয়াচ্ছে গরুকে। পোল্ট্রি ফিনিশার খাওয়াইলে তো কোনো ক্ষতি নাই, ইনগ্রেডিয়েন্ট তো ওখানে কোনো ক্ষতিকর ইনগ্রেডিয়েন্ট নাই, কিন্তু তোমার এখানে কস্টিং এর একটা ব্যাপার আছে। জি পোল্ট্রি স্যার। ফিডের দাম তো একটু বেশি, জি স্যার। আর ক্যাটেল ফিডের দাম কিন্তু কম তুলনামূলক। নারিশ ক্যাটেল ফিট। হ্যাঁ, কেউ যদি খাওয়ায় তাহলে তার খরচ বেশি পড়বে। স্যার ওনাদের ভাষ্য মতে এরকম যে হচ্ছে গরুর যে খাবারটা আছে সেটা খাওয়ায় নাকি খুব একটা বেশি ইফেক্ট পাওয়া যায় না, কিন্তু ওই মুরগির খাবারটা খাওয়াইলে তাড়াতাড়ি ইফেক্টটা আসে, এর জন্যই হ্যাঁ, এটা ওনারা হইতে পারে, খাওয়ায়। যেহেতু মুরগি খাবারটার দাম বেশি তার মানে ওখানে কি নিউট্রিটিভ ভ্যালু তো অবশ্যই বেশি আছে, পুষ্টিগুণ অবশ্যই বেশি আছে। কিন্তু ওটা একটা খেয়াল রাখার বিষয় স্যার আছে যে ওখানে ওখানে রিচ প্রোটিনটা বেশি ব্যবহার করা হয় স্যার, আর ক্যালোরিও তো অনেক বেশি। এনার্জিও অনেক বেশি থাকে। ব্রয়লারের ফিনিশারে তো প্রচুর এনার্জি থাকে আর কি, যার স্যার কারণে জি স্যার। এটা হতে পারে, কিন্তু ওটার ক্ষতির সম্মুখীন হওয়ার পসিবিলিটি নেই স্যার। হ্যাঁ ওইটাতে সেটাই আমি বলতেছি যে ওখানে যে ইনগ্রিডিয়েন্ট গুলো ব্যবহার করা হয় এমন কোনো ইনগ্রিডিয়েন্ট যদি থাকে যেটা আবার এনিম্যাল ক্যাটেলের ক্ষেত্রে তোমার হয়তো অ্যাডজাস্টেবল না, সেটা হয়তো রেসিডুয়াল কোনো ইফেক্ট মিটের মধ্যে থাকতে পারে আর কি। কিছু কিছু ইনগ্রিডিয়েন্ট আছে যেগুলো তো ক্যাটেলের ক্ষেত্রে দরকার নাই আসলে, সেগুলো জি হয়তো স্যার। মিটের মধ্যে থাকতে পারে, যেটা আমাদের হিউম্যান হেলথে হ্যাজার্ড হতে পারে আর কি। সেটা নির্ভর করবে কোন ধরনের ফিড ফর্মুলেশন হয়েছে তার উপর আর কি। ঠিক আছে, জি স্যার। নর্মালি আমরা জানি যে তোমরা একটা জিনিস দেখবা যে আমরা গ্রামের ভাষায় বলে যে শরীরের নাম হলো মহাশয়, যাহা সহাইবা তাহাই সয়। ঠিক আছে, আমরা বলি যে ক্যাটেলকে যদি বেশি ভাত খাওয়াই, ছাগলকে বেশি ভাত খাওয়াই না, কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক বাসা বাড়িতে ছাগল লালন পালন করে, তারা শুধুমাত্র সারাদিন ভাতেই খাওয়ায় আর অন্য কোনো কিছু খাবার খাওয়ায় না, কিন্তু কোনো অসুবিধা কিন্তু হয় না। ঠিক আছে, এই জন্য ওই খাবার খেয়ে যদি অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে খুব একটা বেশি সমস্যা হবে না। আর কারো কোনো প্রশ্ন আছে? মনসুর, স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আপনি বলছিলেন যে ফিনিশড, এখানে স্যার আমরা যে পোল্ট্রি খাই, পোল্ট্রি তো স্যার ম্যাচিউর স্কেলেটন ম্যাচিউর হয় না স্যার, আর মাসেলও তো ম্যাচিউর হয় না, তাহলে কি স্যার সেটা ফিনিশড হবে? তোমার হলো পোল্ট্রির ক্ষেত্রে তুমি কোনটা বলছো? ব্রয়লার যেটা বোঝাচ্ছ আর কি, তাই তো? জি স্যার, জি স্যার, জি স্যার। তো ব্রয়লারে মানে লাইফ স্প্যান হলো, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমাদের স্যারেরা আমাদেরকে ডেফিনেশন পড়াইছে, ব্রয়লারের ডেফিনেশনে শেষে গিয়ে 7 to 8 উইকস অফ এজ, এইটাই তার ম্যাচুরিটি এজ, 7 to 8 উইকস তখন ছিল। আর তোমাদের আমরা এখন কি পড়াচ্ছি? 5 to 6 উইক, ম্যাক্সিমাম 6 উইকস পড়াচ্ছি। তার মানে এটা জেনেটিক্যালি মডিফাইড করে এমন ভাবে করা হয়েছে যে 6 সপ্তাহের মধ্যেই বা 5 থেকে 6 সপ্তাহের মধ্যেই এটা ম্যাচুরিটি চলে আসে আর কি। এটা জেনেটিক্যালি ওইভাবে মডিফাইড হয়েছে, তার মানে ওইটাই তার ম্যাচুরিটি। স্যার স্কেলেটনটা কি ম্যাচিউর হয় এটার?
হ্যাঁ মেচুর নরম থাকে স্যার, অনেক নরম থাকে তো। থাকে, কারণ এটা হলো যে তোমার হলো কি যে একটা এক্সারসাইজ, এই ব্রয়লারকে যদি আমরা দীর্ঘ সময় ধরে লালন পালন করে এক্সারসাইজ করি তাহলে তার এটা তো অবশ্যই কি হবে, শক্ত হবে। এক্সারসাইজ শক্ত হওয়া এটা কিন্তু অনেকগুলো ফ্যাক্টরের উপর, খাদ্যের উপর যেমন নির্ভরশীল, জেনেটিকের উপর নির্ভরশীল, আবার কোন পরিবেশে সে আছে সেটার উপরও নির্ভরশীল। যেমন আমরা দেশি মুরগি লালন পালন করছি, তাদের এক্সারসাইজ বেশি হয়ে যায়, যার কারণে দেখা যাবে যে একটা দেশি মুরগির 1 মাসের বাচ্চার যে একটা ছোট বাচ্চার যে ম্যাচুরিটি আসছে, শক্ত হয়েছে, এরকম শক্ত তো ব্রয়লারে হবে না, কারণ কি তাদের তো কোনো এক্সারসাইজ হচ্ছে না। ইভেন দেখা যায় যে ব্রয়লারের ক্ষেত্রে তারা শুয়ে শুয়ে খাবার খায়, তোমরা যদি দেখে থাকো ফার্মে, জি স্যার। খাবার খাওয়ার জন্য তারা উঠেও না, ওই শুয়ে খাবার খাচ্ছে অনেক সময় দেখা যায়। যার কারণে এদের এটা সফট থাকে আর কি। ব্রয়লারটা জেনেটিক্যালি এইভাবে মডিফাইড করা আছে, সংজ্ঞাটা যদি তোমরা একটু মনে করার চেষ্টা করো তাহলে সফট মিটেড। ব্রয়লারের একটা ডেফিনেশনের মধ্যে একটা কন্ডিশন আছে, মিট হতে হবে সফট, ঠিক আছে? তাহলে স্যার এদের মিট সফট আর স্কেলেটন সফট থাকার পরেও এটা ফিনিশড হ্যাঁ এটা বলবো finish, আমরা। কারণ ওইটাই শেষ। হ্যাঁ জি, ওইটাই যেহেতু শেষ তার বয়স, এটাই Thank you, তার sir. maturity বয়স আর কি। হ্যাঁ, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার লার্ড আর টেলো এখানে স্যার মানে চর্বি ফর্ম পিগ আর চর্বি বোভাইন অ্যানিমেল। হ্যাঁ প্রশ্নটা করো। হ্যালো, আচ্ছা ওর প্রশ্নটা বুঝতে পারলাম না, প্রশ্নটাও করতে পারলাম না, হয়তো নেটওয়ার্কের প্রবলেম আছে। আর কারো কোনো প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা ক্লাস শেষ করে দিব। একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আমরা জানি যে স্যার ফ্যাট বেশি হলে মানে মিটের কোয়ালিটিটা বেশি হয়। স্যার যদি মিটের মধ্যে অতিরিক্ত ফ্যাট হয় তাহলে কি তাকে আমরা ভালো কোয়ালিটির মিট বলতে পারবো? মিটের ক্ষেত্রে কোয়ালিটিটা আসলে নির্ভর করবে। আমি যদি একজন ডায়াবেটিস পেশেন্ট হই, ঠিক আছে, তাহলে জি তার স্যার। কাছে মিটের কোয়ালিটিটা হবে এক ধরনের। আমি যদি একটা সুস্থ সবল মানুষ হই, তার ক্ষেত্রে মিটের কোয়ালিটি হবে, মিটের ডেফিনেশন হবে আর এক ধরনের। এটা আসলে মিটের মধ্যে ফ্যাট যত পরিমাণ থাকবে কোয়ালিটি তত ভালো। এটাতে কোনো প্রশ্ন নাই। প্রশ্ন হচ্ছে যে হেলথের জন্য সেটা ভালো কিনা আর কি। তোমার প্রশ্নটা এই ধরনের তো, তাই না? জি স্যার। ডেফিনেটলি হেলথের জন্য তো ভালো নয়, কারণ ফ্যাটের মধ্যে কি প্রচুর পরিমাণে মিট ফ্যাটের মধ্যে প্রচুর পরিমাণে কোলেস্টেরল থাকে। মিটের কোয়ালিটিটা ভালো কিন্তু হিউম্যান হেলথের জন্য ভালো না অতিরিক্ত ফ্যাট। বুঝাইতে পারছি? জি স্যার, ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন? স্যার কোর্সের বাইরে একটা কথা ছিল, হ্যাঁ বলো। সেটা হচ্ছে স্যার যারা ওয়াইফাই এ ক্লাস করতেছে তাদের ব্যাপারটা বাদে এমনিতেই হচ্ছে ডাটা প্যাক মানে সবাই কিনে চালাচ্ছে নাকি স্পেসিফিক কেউ কোনো হচ্ছে অফারে কিংবা এরকম কোনো প্যাকেজে চালাচ্ছে, এটা যদি কেউ জানাই তো ভালোই তো স্যার, কিংবা আপনি যদি জানতেন। আমি জানি না, তোমাদের মধ্যে কেউ জানে থাকলে বলো, তোমরা নিজেদের মধ্যে জিজ্ঞেস করতে পারো আর কি। টেলিটকে মাসিক 100 টাকা রিচার্জে বিডিআরএন হোস্টের জন্য জুম অ্যাপে ফ্রি ক্লাস করা যায়। টেলিটকের নেটওয়ার্ক পায় না, ওই সিম বাদ দেউন। আর কোনো সিম নাই। গ্রামীণ সিমে 200 টাকায় 10 GB এক মাস। 10 জিবি দিয়ে চলে না তো, মানে এয়ারটেলে 300 টাকায় ওয়াইফাই अवेलेबल। স্যার অন্য কারো কোনো কোর্স রিলেটেড কোশ্চেন থাকলে স্যার ওটা নেওয়া হোক। আমার মনে হয় মাসুদ রানা অনেকক্ষণ ধরে ট্রাই করতেছে স্যার। হ্যাঁ মাসুদ রানা, কোনো প্রশ্ন আছে? স্যার হ্যাঁ বলো। বলতেছিলাম স্যার লার্ড আর টেলোর এটা মানে পার্থক্য কি স্যার, কেন আমরা আলাদাভাবে দুটোকে আলোচনা করতেছি? আলোচনা করতেছি এই কারণে যে বোভাইন অ্যানিমেল